আমার অফিসটাকে দেখে মনে হয় গরুর খামার। অনেকগুলো গরুকে বেঁধে রাখা হয়েছে টাই দিয়ে। তাদের টাকা খেতে দেওয়া হয় মাসে একবার, বিনিময়ে দহন করা হয় প্রতিদিন। দুধ দিয়ে কুলিয়ে উঠতে পারে না তারা, রক্ত দিয়ে শোধ দেয়। আমার নির্ধারিত ছুটি শেষ হয়ে গেছে। শেষের চিঠিগুলোতে কেতাবি ভাষায় কাঠখোট্টা শব্দের আড়ালে ছিল প্রচ্ছন্ন হুমকি। জানিয়ে দেওয়া হয় যে তুমি আমাদের গাভী, ফিরে এসো খামারে, নয়তো মাসের বরাদ্দ কাগজের ঘাস পাবে না আর। আমাকে কেউ ওবায়দ হক কেউ পড়তে বলেছিলেন এবং আমি এই বইটা নিয়েছিলাম। আমি দেখিয়েছিলাম, প্ল্যাটফর্ম প্রকাশনী থেকে নিয়েছিলাম। 250 টাকা দাম ছিল, 20% অফ পেয়েছিলাম। বইয়ের নাম ছিল জল নেই পাথর। কভারটা আমার খুব ভালো লেগেছিল এবং এই বইটার ভেতরে একটা পোস্ট কার্ড মতো ছিল, যেটা এখন কোথায় আছে আমি জানি না। তো 110 পাতার এই বইটা, 111 পাতার এই বইটা আমি পড়ে শেষ করেছি। এবং বইটা আমি কি বলি আমি তোমাদেরকে, যে ইয়া দেখো, এই বইতে আমার একটা মানুষের গল্প, যে তার লাইফে খুব ইম্পর্টেন্ট, তার লাইফে একটা ঘটনা ঘটে গেছে, সেটাকে ট্র্যাজেডি বলতে পারো। এবং তারপরে সে রিয়েলাইজ করেছে যে সে আর দুঃখ পাচ্ছে না, কোনো কিছুতেই সে দুঃখ পাচ্ছে না, তার মধ্যে থেকে দুঃখ বোধটাই হারিয়ে গেছে এবং সে মানুষ হিসেবে সে পুরোপুরি বদলে গেছে। তার আগে যে জিনিসগুলোতে অনুভূতি ছিল, সেই অনুভূতিগুলো তার আর নেই। সব কিছুই তার কাছে খুব ঠান্ডা, একটা এক্সপ্লেনেবল একটা জিনিস, যেটার মধ্যে তার আর কোনো আবেগ লুকিয়ে নেই। এবং সে আশেপাশের সব কিছুকে খুব পরিষ্কারভাবে সে লাইফে প্রথমবার দেখতে পাচ্ছে। প্রত্যেকটা মানুষ, তাদের কথাবার্তা, তাদের ব্যবহার, তাদের বিভিন্ন ঘটনা, এবং তার মেমোরি খুব শার্প, কারণ সে একজন ব্যাংকার ছিল। এখন আর সে ব্যাংকার নয়, ঠিক আছে? তো তার চোখ থেকে তার সাথে আমরা কিছুদিন বাঁচবো, কারণ লেখক গল্পটা এখানে ফার্স্ট পার্সন পিওভি থেকে লিখেছে। আমি জানি এটাকে সুন্দর কোনো বাংলা ভাষা দিয়ে বলা উচিত ছিল, বাট ফার্স্ট পার্সন পিওভি হচ্ছে কি ওটাই, যেখানে ধরুন আপনি লিখলেন যে তারপরে রতনের সাথে গাড়ির ধাক্কা লাগলো, রতন চোখে অন্ধকার দেখলো, ওটা হচ্ছে থার্ড পার্সনে লেখা, যেখানে আপনি, লেখক রতনের ব্যাপারে লিখছে। আর যদি লেখক এটা লেখে যে ঘুম ভাঙলে পরেও আজকাল মনে হয় না যে আমি আসলে জেগে আছি, সেখানে হচ্ছে কি যে লেখক মুখ্য চরিত্রের মধ্যে ঢুকে সেখানে বসে উনি লিখছেন। মুখ্য চরিত্রের চোখটা আসলে তারই চোখ। তো এটা ফার্স্ট পার্সন পিওভি থেকে লেখা। এবং আমি শুরুতে যে জিনিসটা আপনাদেরকে দেখালাম, আমি তো একজন অফিস গোয়িং মানুষ, ওই জায়গাটা আমাকে খুব ধাক্কা দিয়েছে। কিন্তু এই বইয়ের মধ্যে এরকম মোমেন্ট ভরে ভরে রয়েছে। শঙ্খনীল কারাগার আর নন্দিত নরকে পড়ার পরে, আর বাংলাতে কিছু বই আছে, দগ্ধজাতক বলে একটা বই আছে, এরকম কিছু বই হয়, কিছু সামাজিক উপন্যাস, যেটা হয়তো একটা দুটো ক্যারেক্টারের মধ্যেই সীমিত, অনেক বেশি ক্যারেক্টার হয়তো নেই, কিন্তু সেটা এমনই একটা হয় যে আপনি ঠিক বুঝতে পারেন যে আপনার তো খুব দুঃখ হয়েছে, ঠিক আছে, এবং আপনি জানেন যে এটাকে ভালো খারাপ আপনার পক্ষে ব্যক্ত করাটাই একটা বেশ চাপের ব্যাপার, কারণ এটা আপনার স্মৃতিতে এবার গেঁথে গেল এই বই পড়ার পুরো অভিজ্ঞতাটা, এবং এটা চিরকাল আপনার মধ্যে থাকবে। এই বইটা এক্স্যাক্টলি ওই ধরনের। এবার আমি, দেখো, এটা লেখকের পড়া প্রথম বই, বাকিগুলো কি করতে পারবে আমার সাথে সেটা আমি জানি না, ঠিক আছে, বাট পড়ে তো আমি অবশ্যই দেখবো। এবার দেখো, হুমায়ুন আহমেদের ওই দুটো বই পড়ার পরে না, বাকি বইগুলো যখন পড়েছি, আমার কেন জানি আর ততটা উত্তেজনা ব্যাপারটা ছিল না, ঠিক আছে, কারণ আমার মনে হচ্ছিল যে আমি পিকটাতে আমি পৌঁছে গেছি। এই লেখকের প্রথম বইটাই আমার খুব পিক লেভেলের মনে হচ্ছে। বাকিগুলো পড়ার সময় আমার কতটা উত্তেজনা থাকবে বা সেগুলো আমাকে কতটা নাড়াতে পারবে সেটা আমার কোনো আইডিয়া নেই। তো এবারে আমরা এই গল্পের মধ্যে যদি আসি, এত ভালো লেখা যে তোমার চোখের সামনে তুমি পুরো মানুষটাকে তুমি দেখতে পাবে, এবং সে যা যা বর্ণনা করছে, মনে হবে 110 পাতার একটা সিনেমা তুমি পড়ছো, এবং যেটার প্রত্যেকটা দৃশ্যপট তোমার চোখের সামনে ক্লিয়ার। এবারে এই মানুষটা এবার লাইফে সে কি করবে? সে আর অফিসে যায় না, তাকে ডাক্তার বলেছে আপনি দুঃখ পাচ্ছেন না, তাহলে আপনি দুঃখ খুঁজতে হসপিটালে চলে যান, যেখানে মানুষের অনেক দুঃখ। তো সে হসপিটালেও সে চলে গেছে, সে মর্গেও পৌঁছে গেছে, সে এমার্জেন্সি ওয়ার্ডে পৌঁছে গেছে, এবং সে যা দেখছে সেটাকে একদম নগ্ন রূপে তুলে ধরছে পাঠকের সামনে। এবং সেই এক্সপিরিয়েন্স, অথবা বলা ভালো যে সেই হরর, আমাদেরকে বাঁচতে হবে। এবং শুধুমাত্র হরর না, সব ধরনের ইমোশনের মধ্যে দিয়ে আপনি যাবেন। কোথাও আপনি মায়া দেখতে পাবেন, কোথাও আপনি ভালোবাসা দেখতে পাবেন,
কোথাও আপনি স্নেহ দেখতে পাবেন, কোথাও আপনি দয়া দেখতে পাবেন, কোথাও আপনি করুণা দেখতে পাবেন। এই উপন্যাসটা ছত্রে ছত্রে এত ইমোশন রয়েছে, কিন্তু সব কিছু আপনি একটা মানুষের চোখ দিয়ে দেখছেন, যার প্রত্যেকটা কথার সাথে কোথাও না কোথাও গিয়ে আপনি এগ্রি পুরো করতে চান না, কিন্তু ফ্যাক্টের সাথে আপনি ডিসএগ্রি না করেও থাকতে পারবেন না। এবং সে যা বলছে, যা হচ্ছে, সব কিছু ফ্যাক্ট। আপনার মনে হবে যে একটা অত্যন্ত মরবিড, অত্যন্ত পেসিমিস্ট, অত্যন্ত রিয়ালিস্ট একটা মানুষ, যে একটা ট্রুথ মেশিন হয়ে গেছে, তার মধ্যে আপনাকে বসিয়ে দেওয়া হয়েছে। আর আপনি জীবনের এমন এমন সত্যির ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন যেগুলো আপনি অ্যাকচুয়ালিতে জানতে চান না। এবং তখন আপনার মনের মধ্যে ওই অস্বস্তি একটা তৈরি হবে, একটা অস্থিরতা, যেটার জন্য আপনি এই গোটা বইটা পড়ার মধ্যে একবার হলেও আপনি ব্রেক নেবেন। আমি 70 পাতার পরে ব্রেক নিয়েছিলাম, তারপরে আমি 32 পাতা গিয়ে শেষ করেছি। এবং 70 পাতা অব্দি পৌঁছানোর মধ্যে আমি এখানে, এটা তো 1-2 করে তো লেখা, ঠিক আছে, কাইন্ড অফ 1 নম্বর ভাগ, তারপর 2 নম্বর ভাগ, তারপর 3 নম্বর, এরকমভাবে চলে, ঠিক আছে, প্রচ্ছদে চলে। আমি দ্বিতীয় প্রচ্ছদের পরে আমি থেমেছিলাম, এবং সেটা আমি বলছি, সেটা খুব সম্ভবত 29 নম্বর পাতা। হ্যাঁ, না 29 নয়, 27 নম্বরের পরে গিয়ে আমি থেমেছিলাম। এবং 27 নম্বর মানে এই দ্বিতীয় ভাগটা যেভাবে শেষ হয়েছে না, এবং আপনি এই গল্পের মধ্যে কিছু কিছু চরিত্র আপনি দেখবেন যাদেরকে আপনি আপনার আশেপাশে রোজ দেখেন, ঠিক আছে। আমি সত্যি বলছি ভাই, এবার আমি বইমেলাতে অনেক বই কিনেছি। আমি জানি না বাকি বইগুলো যখন আমি পড়বো তার মধ্যে কোন কোনটা এটার রেঞ্জে উঠতে পারবে, কারণ এটা পিক। এবার দেখি বাকিগুলো আমাকে কতটা ধাক্কা দেয়। ওকে, আজকের দ্বিতীয় আরেকটা বই আছে, সেটার ব্যাপারে এই ভিডিওর মধ্যেই বলে নেব। প্রবাদ ও বাগধারার গল্প, উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় লিখেছেন, খসড়া প্রকাশনী, পৃষ্ঠা সংখ্যা 67, 64, এইটুকুনি পুচকে একখানা বই, ঠিক আছে। এবারে অনেকগুলো প্রবাদ আর বাগধারাকে নিয়ে তাদের কি অরিজিন, তারা এসছে কোত্থেকে, সেটা এখানে ছোট্ট ছোট্ট করে দেওয়া হয়েছে। 64টা পেজে 64খানা প্রবাদ। তার মধ্যে দেখো অনেকগুলো রয়েছে যেগুলো আমরা ইউজ করি, তুমি প্রায়ই শুনতে পাও। যেমন ধরো 23 নম্বর পাতায় বোবার শত্রু নেই, 22 নম্বর পাতায় ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। এই দুটো তুমি প্রায়ই শুনতে পাও। ঢেকি স্বর্গে গেলেও ধান ভানাটা হয়তো তুমি কম, বাট বোবার শত্রু নেই এটা তুমি প্রায় শুনতে পাও। চোরা নাহি শুনে ধর্মের কাহিনী, এটা আজকাল কেউ ইউজ করে না। কাঁটা দিয়ে কাঁটা তোলা, এটা ইউজ করে। কারুর পৌষ মাস তো কারুর সর্বনাশ, এটা মানুষজন ইউজ করে। মাইরি, মাইরি বলছি ভাই, সিনেমাটা দুর্ধর্ষ ছিল। মাইরি বলছি ভাই, ওই দিন আমার বাড়ির বাইরে যাওয়াই উচিত ছিল না। এই মাইরি কথাটা কোত্থেকে এসছে, এটা এত ইন্টারেস্টিং, এটা 51 নম্বর পাতায় রয়েছে। আক্কেল গুরুম হয়ে গেল, এটা তুমি গল্প উপন্যাসে পাবে, আজকালকার দিনে খুব একটা বেশি ইউজ হয় না। গড্ডালিকা প্রবাহে তো ভেসে গেলি ভাই, এটা স্যাররা টিচারদেরকে বলে। চক্ষুশূল চক্ষু লজ্জা, চক্ষু লজ্জা তুমি পেপার খুললে পরেই দেখতে পাবে, চক্ষুশূলও তুমি পেপারের মধ্যে দেখতে পাবে। পলিটিক্যাল অপোনেন্টরা একে অপরের চক্ষুশূল হয়ে যায়। নিজের ঢেরা নিজেই পেটাচ্ছে, ঢেরা পেটানো খুব প্রচলিত একটা জিনিস, যেটা বারবারই শুনতে পাওয়া যায়। ঢাকের কাঠি ঢাকের বায়া খুব একটা বেশি ইউজ হয় না। প্রলয় নাচন, শিখণ্ডী, এই ইউজ হয় মোটামুটি। কাকতালীয়, গল্প উপন্যাসে এটা দেখতে পাবে, খুব একটা বেশি দেখতে পাবে না। জলে কুমির ডাঙায় বাঘ তুমি অনেককে বলতে তুমি শুনে থাকবে। খাল কেটে কুমির আনা, নিজের কোলে ঝোল টানা, শাক দিয়ে মাছ ঢাকা, ঘোড়া দেখলেই খোড়া, এগুলোও তুমি পাবে, তুমি শুনতে। আবার ইট মারলে পাটকেল খেতে হয়, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, নেই মামার চেয়ে কানা মামা ভালো, এই সব কটা। এর মধ্যে অনেকগুলো আছে প্রচলিত, যত দোষ নন্দঘোষ, আর অনেকগুলো আছে যেগুলো আজকাল আর সেরকমভাবে ইউজ হয় না। যেরকম ধরো অগস্ত যাত্রা, ঠিক আছে, কলকে পাওয়া, লক্ষণ রেখা, খুব একটা বেশি ইউজ হয় না। পুরনো কাসুন্দি ঘাটে যেটা খুব বেশি ইউজ হয়। গড়ের মাঠ ইউজ হয়। গত বাধা কথা খুব একটা বেশি ইউজ হয় না। বেশি গৌরচন্দিকা করিস না, গল্প উপন্যাসে ইউজ হয়, রিয়েল লাইফে ইউজ হয় না। গোবর গণেশ তো গালাগালি হয়ে গেছে, সেটা এখন গান্ডু হয়ে গেছে। ভাগের মা গঙ্গা পায় না, ইউজ হয় না। যাই হোক, তো দেখো খুব ইন্টারেস্টিং একটা বই। আমার, উনি যখন এই প্রত্যেকটা বাগধারা কি করে এসছে, কেন এসছে, কি এক্সাম্পল, এগুলো উনি এক পাতার মধ্যেই বর্ণনা করেছেন কিন্তু, ঠিক আছে। যেরকম মাইরির কথা আমি বললাম, তো মাইরি কিন্তু জাস্ট এটুকুর মধ্যেই গল্প শেষ। কথায় কথায় মাইরি বলে দিব্যি কাটা হাবুর একটা স্বভাব হয়ে গেছে। তাকে বোঝালাম, হাবু সব সময় যে মাইরি বলো এর মানে জানো,
হাবু বোকার মতো তাকিয়ে থেকে অবশেষে ঘাড় নাড়লো। তাকে বোঝালাম ব্যাপারটা। পর্তুগিজ শব্দ মারিয়া থেকে এসেছে মাইরি। আমার বলতে গেলে পর তোতলামি হয়। যারা খ্রিস্টান তারা মা মেরির নামে দিব্যি কাটে। মা মেরিকে তোমরা প্রত্যেকেই চিনবে। ওরা বলে বাই দ্য নেম অফ মেরি। ভাই এত তোতলাচ্ছি কেন? বাই দ্য নেম অফ মেরি, বাই দ্য নেম অফ মেরি, বাই দ্য নেম অফ মেরি। বাংলাতেও অবশ্য এটা শপথ। হাবু তাই করে না জেনে বুঝে। এখন অবশ্য হাবু আর ঘন ঘন মাইরি বলে না, বলে মা কালী দিব্যি। ঠিক আছে, অনেকে হ্যাঁ মাইরিটা অনেকে এই জন্য ইউজ করে। মাইরি বলছি ভাই, লোকে বিশ্বাস জোগানোর জন্য এই শব্দটাকে ইউজ করে। ঠিক আছে, তো সেটা মা কালী দিব্যি দিয়ে আজকাল হয়ে যায়। তো মাইরি আমি নিজে অ্যাকচুয়ালি ব্যক্তিগতভাবে খুব বেশি ইউজ করি। এটা আমার সবথেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে যে পর্তুগিজ মারিয়া শব্দ থেকে এসছে মাইরি, বাই দ্য নেম অফ মেরি। বাই দ্য নেম অফ মেরি এই ডায়লগ আমি হলিউডের ফিল্মে শুনেছি আগে। ওকে, তো বেশ ইন্টারেস্টিং একটা বই। এবার তোমরা নেবে কিনা তোমাদের ব্যাপার। আমি তো আমার মনে হয়নি যে এই বইটা নিয়ে আমার পয়সা লস হয়েছে। ঠিক আছে, বাট হ্যাঁ এটার রিডেবিলিটি কিন্তু জাস্ট একবার পড়লে পরেই ইউ উইল গেট ইট। তবে হ্যাঁ কিছু কিছু এক্সাম্পল আমার ভালো লাগেও নি। ওকে, তো বাট কিছু কিছু তো রয়েছে রিয়েলি, যেরকম গড়ের মাঠ। গড় শব্দটা সাঁওতালি, ঠিক আছে, যেটার অর্থ হচ্ছে কি দুর্গ অথবা কেল্লা। তো ফোর্ট উইলিয়ামের লাগোয়া মাঠকে গড়ের মাঠ বলা হতো, কেল্লার মাঠ বা দুর্গের মাঠ। এখন পুরো ময়দানকে ওই নামে ডাকা হয়। ফাঁকা এই মাঠের শূন্যতা যখন পকেটের অবস্থা হয় তখন লোকে বলে যে ভাই আমার পকেট তো ফাঁকা, গড়ের মাঠ। তো এরকম কিছু ইনফরমেটিভ জিনিসপত্র রয়েছে, প্রচুর ইনফরমেশন তুমি পাবে। এন্টারটেইনিং ভ্যালুটা অতটা না হলে পরে ইনফরমেটিভ ভ্যালু কিন্তু বেশ হাই। তো এই দুটো বই নিয়ে আমার এত দূর অবধি ভাট বকার ছিল। তোমাদের কার কেমন লেগেছে জানিও। এই বইটা তোমরা অবশ্যই পড়ো, মাস্ট বাই আমি যাকে বলবো। রিসেন্টলি আমি বাংলায় খুব ভালো একটা চ্যানেল দেখলাম, বই প্লবিক বলে। তো সেই চ্যানেলে কি করে পড়তে হয়, কি করে বইয়ের থেকে পুরো রসটাকে শুষে নিতে হয়, কি করে একটা জিনিসকে তুমি যে আহরণ করছো অনুভূতি বা জ্ঞান, ঠিক আছে, সেটাকে সেই রসটা কি করে টানতে হয়, সেই পড়ার কি কি টেকনিক রয়েছে উনি হাইলাইট পয়েন্টের ব্যাপারে বলছিলেন। আমার ছোটবেলায় বাংলা যেই ম্যাডামের কাছে পড়তাম উনি শিখিয়েছিলেন। কারণ তখন তো বাংলা সাবজেক্টটা ছিল, তখন আমাদেরকে মানে মর্মার্থ থেকে শুরু করে সারসংক্ষেপ থেকে শুরু করে বড় ভাষায় বুঝিয়ে বলো যে লেখক বা কবি কি বোঝাতে চেয়েছে থেকে শুরু করে এই ব্যাপারটার এই ঘটনার তাৎপর্য কি, বা বিভিন্ন রকম জিনিসপত্র বিশ্লেষণ করা থেকে চরিত্র বিশ্লেষণ থেকে আরম্ভ করে অনেক কিছু তো ছিল। চরিত্র বিশ্লেষণ বোধহয় নয়, যাই হোক। তো ওনার ভিডিও দেখতে গেলে পরে আমার বাংলা ম্যাডামের কথা খুব মনে পড়ে, আমার বাংলা ম্যাডাম যেরকম কথাবার্তা বলতো। এবার এই বইটাতে তো আমি আঁচড়ও কাটতে পারছিলাম না, বাট এরকম প্রচুর হাইলাইট পয়েন্ট যেগুলো আমি ভাবছিলাম। এবং এই লেখার না চাবুক, মানে এমন একটা মানুষের অনুভূতির চোখ দিয়ে তুমি দেখছো যার কথাগুলো তোমার গায়ে চাবুকের মতো লাগবে। কারণ তার মধ্যে নম্রতাটা মরে গেছে, তার মধ্যে শুধুমাত্র তিক্ত সত্যিটা বেঁচে রয়েছে। এবং সেই তিক্ত সত্যিটা কিন্তু খুব বীতশ্রদ্ধ শুনতে লাগে না, এটা জাস্ট এতটাই নগ্ন একটা সত্য। তার মধ্যে কিন্তু কোনো ক্র্যাশ নেই, কোনো গালাগাল নেই, কোনো কোনো ফ্রাস্ট্রেশন কিন্তু নেই, কোনো ক্রুড ল্যাঙ্গুয়েজ কিন্তু নেই। খালি একটা অদ্ভুত শীতল একটা স্পর্শ আছে চাবুকের মতো। শাট করে একটা কোনো কাউকে যে একটা কথা বললো তো ঠাস করে তোমার মনে হবে তোমার গালে কেউ থাপ্পড় মারলো। আর কিছু কিছু ব্যাপারকে যেরকমভাবে ব্যক্ত করে লেখক, যেভাবে এই চরিত্রের মধ্যে ঢুকে তার দৃষ্টিভঙ্গিতে কোনো কোনো জিনিসকে ব্যক্ত করছে, মনে হবে তোমাকে কেউ ঘুরিয়ে থাপ্পড় মারছে চাবুকের মতো। ঠিক আছে, ইট ইজ বিউটিফুল। ওকে, চলো টাটা, বাই, আবার যেন দেখা, বাই বাই।